হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো, সুন্দর, সুস্থ এবং হাসিখুশি আছেন। আমি শম্ভু মুখার্জি, অশরীরী চ্যানেলে আছি আপনাদের সঙ্গে। আজ শুক্রবার। তো এক দাদাভাই আমাকে বলছিলেন যে আপনি রাত্রিবেলাতে টুপি পরে বসেন কেন? আমি বললাম এটা রাতের বেলা নয়। রাতের বেলা আমি কোনো নেগেটিভ এনার্জি নিয়ে আমি ঘটনা বলি না। এটা দিনের বেলা। এই যে আলো জ্বালা দেখছেন, ঘরটা পুরো ক্লোজ করা আছে। ঠিক আছে? আমি রাতের বেলায় কোনো এইসব নাড়াচাড়া করি না। মানে নেগেটিভ এনার্জি নিয়ে কোনো ঘটনাই আমি বলি না। তো দেখুন, ঘটনা অনেকে পাঠিয়েছেন। তো যারা পাঠিয়েছেন আমি সবার ঘটনা আমি নিশ্চয়ই আমি তো বলে দেবো। কিন্তু ব্যাপারটা হলো যে একসাথে তিনটে ঘটনা, দু তিনটে ঘটনা একসাথে, মানে দুটো বলা যায়, কিন্তু তিনখানা বা চারখানা ঘটনা একসাথে বলা মানে খুব টাফ ব্যাপার। এর পুঙ্খানুপুঙ্খভাবে এগুলোকে মানে মনে রাখতে হয়, লিখে রাখতে হয়, নোট করে রাখতে হয়, রিহার্স করতে হয়, তারপর ঘটনাটা বলা যায়। তা যারা পাঠিয়েছেন তারা কেউ বিমর্ষ হবেন না। যারা যারা পাঠিয়েছেন সবার ঘটনা আমার কাছে আছে। আমি এক এক করে যাদেরটা যেদিন বলবো আমি সেদিনকে তাদের হোয়াটসঅ্যাপে আমি জানিয়ে দেবো যে আপনার ঘটনা কিন্তু আপলোড হয়ে গেছে, আপনি শুনে নিন। শুনে নিয়ে আপনি বলুন যে ঠিক আছে কিনা। তো চলুন আজকে যাদের ঘটনা আমি বলছি। প্রথম ঘটনা, এই প্রথম ঘটনাটা প্রত্যয় বলে একটি ছেলে পাঠিয়েছে নদিয়ার তেহট্ট থেকে। প্রত্যয় বলছে যে ও যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেয়, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার পর ওর মামা বাড়িতে যায়। ওর মামা বাড়িটা হলো শান্তিপুরে। ঠিক আছে? তো শান্তিপুরে গিয়ে মানে প্রত্যয়ের যিনি দাদু, মানে মায়ের বাবা, ওনার যিনি সেজ ভাই, অর্থাৎ প্রত্যয় সেজ দাদু সম্পর্কে, ওনার থেকে এই ঘটনাটা শোনেন। ওনার নাম হচ্ছে শৈলেন দেব। আমি বলে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, প্রত্যয় বলছে যে আমার নিজের যে দাদু, মায়ের যে বাবা, তিনি চাকরি বাকরি করে ওই শান্তিপুরে অন্যত্র উনি মানে অন্য একটা পাড়াতে বাড়িতে থাকেন। আর এই যে শৈলেন দেব, যিনি যিনি ওই বাড়ির সেজো ছেলে, মানে সেজো ভাই, বড় মেজো সেজো, তারপরেও বোধহয় আরো দুই ভাই আছে। তো এই সেজো ছেলে তিনি কিন্তু তাদের সেই পুরনো পৈতৃক ভিটে, সেই যে টালির চাল দেওয়া সেই বাড়ি, সেই বাড়িতেই উনি বরাবর থেকেছেন। তা প্রত্যয় যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে যায়, তখন ওই শৈলেন দেব এই ঘটনাটা প্রত্যয়কে বলেছিলেন। উনি বলেছিলেন যে ওনার তখন বয়স 16 বছর, ম্যাট্রিক পাস করেছেন, কিন্তু বাবা অকালে চলে যাওয়াতে পয়সার অভাবে আর পড়া হয়নি। ফলে ওনাকে একটা মানে কলকাতায় কোনো একটা সদাগরি অফিসে ওই ছোটোখাটো কাজ টাজ করে টাকা আর্ন করতেন ওই বয়সে, অল্প বয়সে। এবং আপনারা জানেন যে এই যে মানে শান্তিপুরে, এখানে প্রথম থেকেই মানে আদি অন্তকাল ধরে এখানে তাঁতের একটা ভালো রমরমা আছে। সব ঘরে ঘরে দেখবেন তাঁত আছে, তাঁতের কাপড় বোনা হয়। তো ওই শেষ দাদু, ওই শৈলেনবাবু বলছেন যে তখন আমি ওই টুকটাক ওই চাকরি করি, আর এই যে আমার যে বন্ধুরা ছিল তাদেরও সব 16-17 বছর বয়স, ওরা কাপড় টাপড় বুনতো এবং কাজগুলো ওরা জানতো। তা ওদের থেকে আমি কাজ শিখে নিয়ে ওই কাপড়ের পাড় লাগানো, হ্যাঁ, ওদের থেকে কাপড় আনতাম, কাপড় এগুলো আমি শিখে গেছিলাম। তা উনি এই প্রত্যেকটা তাঁতের শাড়ির কোন পাড় হবে ওকে দিয়ে দিত। উনি এই পাড়গুলো লাগাতেন, লাগিয়ে সেটা কখনো সাইকেলে করে মহাজনদের বাড়ি পৌঁছে দেয়, এ করে এইভাবে উনি টাকা আর্ন করতেন। ধীরে ধীরে উনি তাঁতের কাজও শিখেছিলেন। হুম, তাঁত বুনতে পারতেন। এগুলো সবই ওই পারিপার্শ্বিক এই বন্ধু টন্ধু ছিল, তাদের বাড়িতে তাঁত টাত ছিল। তা ওদের একটা গ্রুপ ছিল বন্ধু বান্ধবের। এই যে শৈলেন দেব মহাশয়, ইনি কিন্তু মানে হিন্দু ধর্মের প্রতি এনার কোনো আসক্তি ছিল না। ইনি ব্রাহ্ম সমাজের প্রতি ইনি আকৃষ্ট হয়েছিলেন।
এবং ওই দেবেন্দ্রনাথ ঠাকুরের বই, কেশব সেনের বই, এইগুলো উনি পড়তেন। এবং উনি ব্রাহ্ম ধর্মে দীক্ষিত, সেটাও আপনাদের বলি, ব্রাহ্ম ধর্মে ইনি দীক্ষিত এবং পরবর্তীকালে বিয়ে করেছেন, সংসার করেছেন, চাকরি করেছেন, এখন রিটায়ার্ড, বয়স অনেক হয়ে গেছে, এখনো তিনি বর্তমান বেঁচে আছেন। কিন্তু ওই ডাকাবুকো ছেলেটা, ওই 16 বছরের, বলছে এখনো তাকে দেখলে পরিষ্কার যেটুকু বোঝা যায় যে উনি খুব অসীম সাহসী লোক। তা উনি ঘটনাটা বলতে গিয়ে বলছেন যে তখন আমার 16-17 বছর বয়স, তা এই করে করে আমি এই তাঁতের শাড়ির কাপড়ের ওই পাটটার লাগাই, এই করে যাই হোক আর্ন করি, সংসারের অবস্থাও খুব একটা ভালো না। তো বাড়িতে এই যে সেজেছিল এই শৈলেনবাবুকে, মানে শৈলেনবাবুর যিনি মা, তিনি বেশি বকাবকি করতেন না, কারণ জানতেন এই ছেলে খুব গোয়ার গোবিন্দ ছেলে এবং একগুয়ে টাইপের ছেলে। ঠিক আছে, ভয় ভীত বলতে এনার কিচ্ছু নেই, কোনো ভয় ভীত তিনি পান না। ঠিক আছে, আর ওই বই টইগুলো পড়তেন, মানে ব্রাহ্ম সমাজের প্রতি এনার একটা ছিল, উনি মানে মূর্তি পুজো বা ঈশ্বরবাদ এগুলো বিশ্বাস করতেন না, পরিষ্কার কথা, একদম ঘোর নাস্তিক। ঘোর নাস্তিক বলতে যা বোঝায়, ঘোর নাস্তিক, বিশ্বাস করতেন না, কিন্তু প্রচন্ড ডাকাবো। এবং এর বন্ধু বান্ধবরা জানত যে শৈলেন খুব মানে অসম সাহসী ছেলে। একবার হয়েছে কি, এর বন্ধুরা একবার বলেছে শৈলেন একটা কাজ করতে পারবি? তো শৈলেনবাবু বলেছে কি কাজ? তা বলছে এই যে শান্তিপুরে যে শ্মশান আছে, ওই শ্মশানে গিয়ে গঙ্গার ঘাটে নেমে, মানে মৃতদেহ পোড়াবার পর অস্থি তো আর পড়ে না, যেটা পড়ে না ওটাকে তো গঙ্গায় বিসর্জন দিতে হয়। তো বলছে ওখানে ওই গঙ্গার ঘাটে দেখবি ওই অস্থিগুলোকে একটা পাত্রে রেখে সেটা বাঁশ দিয়ে ওই গেথে গেথে রাখা আছে, যাদের প্রিয়জনরা কেউ মারা যায় তাদের অস্থিটা তারা নিয়ে ওই একটা পাত্রের মধ্যে রেখে সেটাকে মাটির মধ্যে দাবিয়ে দেয় গঙ্গার মধ্যে, এবং তার উপরে একটা বাঁশ দিয়ে ওটাকে মাটিতে দাবিয়ে দেয়, অস্থিটা কিন্তু নিচে থাকে। এবার বাড়ির লোকেরা চলে যায়। এখন দেখুন, এটা 2024 সাল, আজ থেকে কত বছর আগেকার ঘটনা চিন্তা করুন। তখন ওই শান্তিপুর শ্মশান কি ছিল, মানে আপনারা একটু অনুমান করে নিন কি থাকতে পারে। তা বলছে যে তুই ওই বাঁশ, ওই যে অস্থি চাপা দেয়া ওই যে বাঁশ, গঙ্গার মধ্যে থেকে ওই বাঁশ তুলে আনতে পারবি? তা বলছে কেন, ওই বাঁশ দিয়ে কি হয়? বলে ওটা তান্ত্রিকের কাছে নিয়ে গেলে, কোনো তান্ত্রিকের কাছে নিয়ে গেলে তিনি মন্ত্রপুত যদি করে দেন, তাহলে ওই বাঁশ দিয়ে অসাধ্য সাধন করা যায়, মানে সব কিছু করা যায় ওই বাঁশটা দিয়ে। মনের ইচ্ছে হলো কারুর খারাপ করা, কারুর ভালো করা, সব কিছু করা যায়। কে বলেছে, কে বলেছে? না, এক পুরোত মশাই বলেছে। তা ওর সাথে বাজি হয়েছে, ওনার বয়স তখন 17 বছর। তো বন্ধুরা বাজি ধরেছে, তুই যদি ওই বাঁশ আমাবস্যার রাত্রে গিয়ে তুলে আনতে পারিস গঙ্গা থেকে, ওই অস্থি চাপা দেয়া ওই বাঁশ, তাহলে 2 কেজি ইলিশ মাছ। এখন দেখুন, খুব সত্যি কথা বলছি যে 2 কেজি ইলিশ মাছ আমি বহুদিন চোখে দেখিনি। হ্যাঁ, মানে অনেক আগে ছোটবেলায় মনে পড়ে আমার বড় কাকিমা বাড়ির সামনে দিকেই অবাঙালি মাছওয়ালারা চাটুতে করে ইলিশ মাছ নিয়ে যেত, সেগুলো কিলো দেড়েক এরকম ওজনের হতো। তবে 2 কিলো যে পাওয়া যায় না তা নয়, পাওয়া নিশ্চয়ই যায়, কিন্তু এখনকার বাজারে তো দেখা যায় না। জানি হয়তো তখন হয়তো অ্যাভেলেবেল ছিল, সামনে গঙ্গা। তো উনি বলেছেন যে হ্যাঁ পারবো। তবে কবে যেতে হয়? তবে যে এই তো শনিবার অমাবস্যা, অমাবস্যার দিন রাতের বেলায় যেতে হবে। শৈলেন বাবু বলেছে যে সাইকেল নিয়ে যাওয়া যাবে? বলে হ্যাঁ, সাইকেল নিয়ে যেতে পারিস। ঠিক আছে, তো এই নিয়ে এসবের পরোয়া করেন না, 2 কেজি ইলিশ তো ওই বাঁশ তুলে আনতে হবে, তুলে এনে তোকে দেখিয়ে দিচ্ছি দাঁড়া, ঠিক এইরকম একটা ভাব। এইবার সেই শনিবার তো এসছে, এবার বর্ষাকাল, বুঝতে পেরেছেন, ঘোর বর্ষাকাল। এবার সন্ধ্যেবেলা একটি ছেলে, ওনার বন্ধু অনিল, সে এসে বলছে শৈলেন তুই কি যাবি?
মানে সত্যি সত্যি যাবে কিনা। তো শৈলেনবাবু বলছে হ্যাঁ যাবো। তো এখন কি, এ তো বেশি রাতে যাবো, বেশি রাতে না গেলে মজা, বেশি রাতে না গেলে কি আর কোনো মজা থাকে, বেশি রাতে যাবো। তা অনেকেই ভেবেছিল শৈলেন বোধহয় যাবে না। তো যাই হোক, এইগুলো অনিল বাড়ি চলে গেছে। এরা তাড়াতাড়ি, জানেন গ্রামের দিকে একটু তাড়াতাড়ি সব খেয়ে দিয়ে সব শুয়ে পড়ে। এই শৈলেনবাবুও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছে। বাড়ির লোক যেই শুয়ে পড়েছে, ইনি করেছেন কি, আগেকার দিনে সবাই তো ধুতি পরতো, একটা ধুতি পরা, ঠিক আছে, হাতে একটা হারিকেন নিয়েছেন আর একটা ছাতা, কোনো লাঠি সোটা কিচ্ছু নেই, হাতে একটা হ্যারিকেন আর ছাতা। আর উনি বিড়ি খেতেন ওই বয়স থেকে, তবে ওই ট্যাকে ওই বিড়ি আর দেশলাই গজা। তো উনি আর সাইকেল নেননি, ওই বৃষ্টির মধ্যে চালাবেন কি করে, এক হাতে হারিকেন আর হারিকেনটাকে না মোটা কাগজ দিয়ে ভালো করে মুড়ে নিয়েছেন, কারণ বৃষ্টি পড়ছে তো, বৃষ্টির জলে যাতে হারিকেন না নেবে বা কাঁচ পাঁচ না ফেটে যায়, সেই জন্য হাঁটতে 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 2 কিলোমিটার দূরে উনি শ্মশানে পৌঁছে গেছে। এবং জানেন যে শ্মশান মানে কি, সেই শান্তিপুর শ্মশান আপনাকে আমি বলে দিই, এই একটা খালি চাতাল মতো করা আছে, একটা খালি চাতাল, পাশে একটা ভাঙাচোরা একটা কালী মন্দির, হ্যাঁ জরাজীর্ণ কালী মন্দির, আর ওই উপরে ছাদ দেওয়া সামান্য একটু চাতাল করা আছে, পাশে ওই 2-3টে চিতে খোঁড়া আছে। এবারে ডোমের বাড়িটা বেশ কিছুটা দূরে দেখা যাচ্ছে, ওখান থেকে ডোমের বাড়িটা দেখা যায়, খুব দূরেও নয় না, ওখান থেকে দেখা যায়। তা কোনো মরা টরা এলে তারা ওই ডোমের বাড়িতে গিয়ে কড়া নাড়ে। তো ও আবার এসে দাহ ঠাহ কার্য করিয়ে দিয়ে ও আবার ঘরে ঢুকে যায়। তো শনিবার অমাবস্যা, উনি তো ওই শ্মশানের প্রান্তে পৌঁছে গেছে। এবার পৌঁছে গিয়ে উনি যেই শ্মশানের মধ্যে ঢুকেছেন, এবং শ্মশানের মধ্যে কিছু কুকুর টুকুর বসে থাকে, সেইগুলো ওনাকে দেখে সেই ভ্যাক ভ্যাক করে সে ডাকতে শুরু করেছে, চিল্লিয়ে ডাকতে শুরু করেছে। কিছুক্ষণ বাদে চুপ করে গেছে, যখন বুঝতে পেরেছে না এ তো কোনো অশরীরী না বা মানুষ, দেখে চুপ করে গেছে, সাইড কেটে কেটে দূরে সরে গেছে। উনি করলেন কি, ওই হারিকেনটা ওই চাতালের পরে রাখলেন, রেখে উনি এবার চিন্তা করলেন দাঁড়া আগে একটা বিড়ি খেয়ে নি, আগে একটা বিড়ি খাই। এবার বিড়িটা তো বের করেছেন, এবার দেশলাই জ্বালাতে পারছেন না, মানে দেশলাই ভিজে গেছে। এবার কি করবেন, ওই হ্যারিকেনের ওই মাথার ইয়েটাকে ধরে, আংটাটাকে ধরে উঁচু করে ওখান থেকে বিড়িটা জ্বালিয়েছে, বিড়িটা জ্বালিয়ে মনের সুখে বিড়ি টানছে। বিড়ি ফিড়ি টানা হয়ে গেল। টানা হয়ে যাওয়ার পরে ওনাদের ওই ব্রাহ্ম মতে কি সব জপ টপ যা হোক আছে, হুম, তো সেইগুলো করে টোরে হারিকেনটা ওইখানে রেখে, হারিকেনের একটু আভা আলো ওই মানে যেটুকু যা পড়ছে, ঘাট ফাটগুলো কাদা কাদা জরাজীর্ণ, মানে প্রপার ঘাট বলতে কিছু নেই, ভেঙে চুরে একসার হয়ে গেছে, মানে যে কোনো সময় পা হড়কে গেলে কোমর টোমর ভেঙে যাবে। উনি হারিকেনটা ওইখানে রেখে কোনো রকম হাতটাতে 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 একটা সিঁড়ি দুটো সিঁড়ি এই করে করে আস্তে 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 নিচে নামতে লাগবে। নিচে নেমে গঙ্গার মধ্যে নেমেছে। এবার ওই হাঁটু সমান বা কোমর সমান জলে নেমে উনি খুঁজছেন যে বাঁশ কোথায় আছে পোতা। তারপর একটু সাইডে, মানে বাঁশগুলো তো সামনে দিয়ে ওরকম থাকে না, সাইড দিয়ে দিয়ে ওরা পুঁতে রেখে চলে যায়, ওই অস্থিগুলো দিয়ে বাঁশটা পুঁতে রেখে চলে যায়। উনি দেখছেন যে হ্যাঁ ওই তো বাঁশ রয়েছে, একটা বড় বাঁশ, সেটাকে নিয়ে টানাটানি শুরু করেছে, মানে তুলবে। এবার কিছুতেই সেটাকে মানে উনি ওঠাতে পারছেন না। একবার জোরে টানতে গিয়ে ওনার হাত ফসকে গিয়ে উনি জলের মধ্যে চিত হয়ে পড়েছেন। চিত হয়ে পড়ে যখন উনি উঠে দাঁড়িয়েছেন, তখন ওনার মনে হচ্ছে একটা ঠান্ডা হাওয়া ওনার মানে মাথাটা ছুঁয়ে চলে গেল, একটা ঠান্ডা শীতল হাওয়া, আর কানের পাশ থেকে একটা শোঁ করে একটা আওয়াজ হলো। উনি কিন্তু এটা বুঝলেন, কারণ বৃষ্টি পড়ছে, ওর মধ্যে ওইরকম বরফ শীতল একটা হাওয়া ওনার কানের পাশ থেকে আওয়াজ করে চলে গেল। এবার উনি ওই বাসটা দেখছেন যে এটাকে তোলা যাবে না। এবার আশেপাশে দেখছেন দেখছেন যে হ্যাঁ আরো একটা বাস ওখানে রয়েছে, এটা মোটামুটি 3-4 হাত আছে, এটাকে তুলি। তো ওইটাকে তুলতে ওটা উঠে গেছে। তো উঠে যাওয়ার পরে উনি করেছেন কি, ওই বাসের নিচে তো অস্থিটা দিয়ে পোতা থাকে, ওই বাসের পিছনটা জল কাদা ফাদা লেগেছিল,
গঙ্গার কাদামাটি ওইগুলোকে গঙ্গার জলে ভালো করে ধুয়ে নিয়েছেন, বাসটা পরিষ্কার করেছেন। পরিষ্কার করে ওই এক হাতে বাঁশ নিয়ে উনি আস্তে আস্তে উপরে উঠে আসছেন। কোনো রকম অন্ধকারে হাত হাতটাতে উপরে উঠে আসছে। এবারে হয়েছে কি, ওনার একটা পা, ডান পাটা আগে সিঁড়িতে, আর বা পাটা কাদার মধ্যে আটকে গেছে। মানে বৃষ্টি হচ্ছে তো, ভর্তি কাদা, আর ওই গঙ্গার এই পলির কাদা ওর মধ্যে আটকে গেছে পাটা। সে পা কিছুতেই ছাড়াতে পারছে না। এবার ডান পাতে ভর দিয়ে যে বা পাটাকে তুলবে সেটাও পাচ্ছে না, যদি মুখ থুবড়ে পড়ে দাঁত মুখ যাবে। এদিকে হাতে তো বাঁশটা ধরা আছে। যাই হোক, কোনো রকম পা হিলিয়ে 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 নাড়িয়ে নাড়িয়ে কোনো রকম সেই কাদার থেকে পাটা তুলেছে। তুলে আস্তে 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 উপরে উঠে এসছে। উঠে এসে দেখছেন, যখনই বাসটা নিয়ে উনি উপরে উঠে এসছেন, তখনই ওনার একটা আনকেনি ফিলিং শুরু হয়ে গেছে। তখনই একটা আনকেনি ফিলিংস ওনার শুরু হয়ে গেছে। ফিলিংসটা কেমন উনি বলে বোঝাতে পারবেন না। এবং কুকুরগুলো শ্মশানে ছিল, তার একটারও দেখা নেই। এতক্ষণ ওরা কিন্তু আশপাশ দিয়ে ছিল, কুই 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 করছিল, একটা কুকুরের দেখা নেই। এবং ওনার মনে হতে লাগলো ওই বাঁশটা এত ভারী হলো কি করে। ওই তো মাত্র 3-4 হাত টুকরো একটা বাঁশ, সেটা এত ভারী, মনে হচ্ছে না একটা লোহার খণ্ড হাতে নিয়েছেন। এইবার হারিকেনটা তুলতে গেছেন, দেখছেন হারিকেনটা নিভে গেছে। ওই অন্ধকার জমাট বাঁধা ওই শ্মশানের মধ্যে দিকে সেই হারিকেনটা কোনো রকম তুলে ওই বাঁশটা হাতে নিয়ে মনে হচ্ছে একটা লৌহদণ্ড হাতে নিয়ে তিনি হাঁটছেন। এবং যখন উনি হাঁটছেন, তখন উনি পরিষ্কার রেকগনাইজ করছেন যে ওনার পিছন পিছন কেউ বা কারা আসছে। উনি বারবার পিছন ঘুরে ঘুরে তাকাচ্ছেন এবং বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুতের আলোতে, বৃষ্টি পড়ছে, বিদ্যুতের আলোতে উনি দেখছেন যে না, কেউ নেই। অথচ উনি যতবার হাঁটছেন ওনার মনে হচ্ছে পিছনে কেউ আসছে। তারা একজন না, কয়েকজন, এরকম কেউ যেন হেঁটে হেঁটে আসছে। আবার যেই পিছন ঘুরে তাকাচ্ছেন, দেখছেন কেউ নেই। যাই হোক, উনি ওই বাস নিয়ে হাঁটতে 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 বড় রাস্তার পরে এসেছেন। বড় রাস্তার পরে এসে খানিকটা স্বস্তি, এইবারে হাঁটতে হাঁটতে পাড়ার মধ্যে ঢুকেছেন। ঢুকে ওদের ওই একটা ওই তাঁত ঘর ছিল, যেখানে বন্ধু টন্ধুরা ওখানে ওরা তাঁত বুনতো, এটে করতো, ওখানে অনেকে থাকতো রাত্রেবেলা। ওদের ডেকেছে, ওরা তো ঘুম চোখে উঠেছে, বলে এই তো বাস, এই তো নিয়ে এসছি। ওরা না, ওদের চোখ ছানা পড়া হয়ে গেছে। বলে এই তো দেখ, আমার ধুতি পুতি সব ভিজে, এই তো বাস। ঠিক আছে, আমি এখন বাড়ি যাচ্ছি, তোরা ঘুমিয়ে পড়। উনি করেছেন কি, ওই বাসটা বাড়িতে নিয়ে এসছেন। নিয়ে এসে কোথায় রাখবে, কোথায় রাখবেন, নিজেদের বাড়ির টালির চালে, যে ঘরে থাকেন ওই টালির চালের পরে গুঁজে ওইখানে রেখে দিয়েছে। রেখে দিয়ে এইবারে যেহেতু শ্মশান টশানে গেছেন, যদিও ব্রাহ্ম সমাজে দিয়ে উনি সেই মতাদর্শ মেনে চলেন, শ্মশানে গেছেন, স্নান ফান করেছেন, স্নান ফান করে ঘরে ঢুকে ঘুমিয়ে গেছেন। বয়স মাত্র 17 বছর তখন, শুনুন। তো পরদিনকে সকালবেলায় এই শৈলেনবাবুর মা ডাকাডাকি করছে, এই শৈলেন ওঠ, এই শৈলেন ওঠ, কত বেলা হয়ে গেছে, ওঠ। ওনার খেয়াল নেই, যে ছেলে ভোর 5টায় প্রত্যেক দিন উঠে যায়, সেই ছেলে 8:30 পর্যন্ত শুয়ে আছে। এবার ওনার মা ওই রকম তেড়িমেড়ি করে ডাকাডাকি করাতে, মানে ওনার মাও কিছু তো একটা অতিষ্ঠ হয়েছে, সেই জন্য ওইভাবে ডাকছেন, এই ওঠ। তো উঠে ধর্মর করে উঠে বসেছে। হ্যাঁ, কি 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 বলে, কি কি কি, এই কালকে তুই কি করেছিস। এবার উনি ভাবছেন এই যা, বাড়িতে বোধহয় সব জেনে গেছে, সর্বনাশ করেছে। তো তো উনি বলছেন না, কি করেছি, কিছু করিনি তো। বলে কালকে সারা রাত এই টালির চালের পরে মনে হচ্ছে কেউ লাফাচ্ছে, হ্যাঁ, দুমধাম করে লাফাচ্ছে, আওয়াজ হচ্ছে, ঘরের চারপাশ থেকে মনে হচ্ছে কেউ হাঁটাহাঁটি করছে, কি করেছিস কালকে তুই। তা বলছে না, আমি কিছু করিনি। তখনও মিথ্যা কথা বলছে। এইবারে পাশে ওনার কাকা থাকতেন, ওই সোরেনবাবুর কাকা, তিনি এসছেন।
তারও টালির বাড়ি পাশেই। তিনি সে বলছেন, এই কি হয়েছে কালকে রাত্রিবেলাতে এইরকম? সেই টালির পরে সেই মনে হচ্ছে না একপাল হনুমান লাফিয়ে পড়লে যেরকম দুমদাম আওয়াজ হয়, সেই রকম আওয়াজ। সারা রাত ঘুমোতে পারিনি। মনে হয় উম, বাড়ির চারপাশ থেকে কেউ হাঁটাহাঁটি করছে, অনেক লোকের পাচ্ছি। কি ব্যাপার, কি হয়েছে, এই তুই কি করেছিস বলতো? মানে একে বিশ্বাস করতেন না শৈলেনবাবুকে, যে মানে সমস্ত অপকর্মের নায়ক যে ইনি, সেটা কিন্তু সবাই জানতো কিছু না কিছু একটা ঘটিয়েছে। এইবার এই শৈলেনবাবু দেখলেন আর না বলে পারা যাবে না যে কি হয়েছে। এবার উনি সব বলে দিয়েছেন যে এই হয়েছে। বলে কি, সবার তো মাথায় হাত। বলে ওই বস্তি ডোবানো বাস কেউ বাড়ি নিয়ে আসে? হ্যাঁ, তোকে কে বলেছে এগুলো করতে? তখন বলছে আমার বন্ধুরা বাজি ধরেছিল আমার সাথে। বলে বাজি ধরেছিল, ডাকাচ্ছি। এবার সব কটা বন্ধুকে ডাকিয়েছে, একটা হইচই পড়ে গেছে। তো সব কটা বন্ধুকে ডাকিয়েছে, ওদের বলছে, এই তোমরা এই বাজি ধরেছো ওর সাথে? তুমি জানো না যে ও একটা দুঃসাহসিক ছেলে, এরকম কিছু একটা করে বসবে, এ করতে পারে, এরকম কেউ করে? তখন বলছে, না কাকিমা, আসলে এক পুরোত মশাই তিনি বলেছিলেন যে ওই যে অস্থি মাটির মধ্যে পুঁতে দেয়া যে বাঁশ, সেইটা অমাবস্যার রাতে যদি কেউ তুলে আনতে পারে, তাহলে ওই বাঁশ দিয়ে নাকি অসাধ্য সাধন করা যায়। মানে ওই কোনো তান্ত্রিকের কাছে দিলে তিনি এমন করে দেবেন যে ওই বাঁশ দিয়ে অসাধ্য সাধন করা যায়। বলে কোন পুরোহিত বলেছে? এবার সেই পুরোহিতকে খুঁজে বার করে যায়। বলে আপনি বলেছেন এদের যে এইরকম ওই ইয়ের অস্থি ডোবানো ওই বাঁশ নিয়ে আসতে? তো বলছে, না 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 না, আমি এসব বলিনি। আমি ওদের কাছে গল্প করেছি যে এইরকম ব্যাপার, এইরকম যে অমাবস্যার রাতে কেউ ওই যে অস্থিটা চেপে দিয়ে ওই যে বাঁশটা পুঁতে দিয়ে আসে, নিচে অস্থিটা রেখে, ওই বাঁশ অমাবস্যার রাতে তুলে এনে ওটা তন্ত্রমন্ত্র করলে ওই দিয়ে অসাধ্য সাধন করা যায়। কিন্তু ওদের তো আমি বাঁশ তুলতে যেতে বলিনি। ওরা হয়তো নিজেদের মধ্যে এইরকম করে চ্যালেঞ্জ ট্যালেঞ্জ করে এটা করেছে। ওই তো দেখুন বলছে 2 কেজি ইলিশ মাছের চ্যালেঞ্জ হয়েছিল। আমি বাঁশ ইয়ে করতে বলিনি, আপনি বিশ্বাস করুন। এবার একটা হইচই পড়ে গেছে। তখন ওই ঠাকুরমশাই বলছে যে কি করা উচিত এখন আপনি বলুন, আপনি তো ঠাকুরমশাই। তখন ঠাকুরমশাই বলছেন ওই শৈলেনকে, যে বলে আর ছেলেদের বলছেন যে তোমরা ওকে সাথে নিয়ে যাও, ওই শৈলেনের সাথে যাও, যে দেখো যে যেখান থেকে ও বাসটা তুলেছিল সেইখানে আবার পুঁতে দিয়েছো বাসটা, পুঁতে দিয়ে স্নান করে সব বাড়ি ঢোকো। তো তাই করলো, ছেলের দল সব গেল। এবার শৈলেনবাবু গেছেন, যেখান দিয়ে বাসটা তুলেছেন ওনার খেয়াল ছিল উনি সেই জায়গাতে বাসটা পুঁতে দিয়ে চলে এসেছিলেন। তারপর স্নান টান করে নিয়েছিলেন, কিন্তু এই পর্যন্ত তো গেল। এরপরে 3 পক্ষকাল ধরে, 3 পক্ষকাল ধরে নিয়ে এই অশরীরীর তাড়া খেয়ে বেরিয়েছে, জানেন? মানে কিরকম, উনি উনি মহাজনের বাড়ি কাপড় দিতে গেছেন, সাইকেল নিয়ে ডেলিভারি দিতে গেছেন। ফিরছেন যখন, তখন তো শান্তিপুরে এত তো জমকালো হয়তো ছিল না, তো না, তো অনেক বছর আগের কথা। তো ফিরছেন, মনে হচ্ছে সাইকেলের পিছনে কেউ ধাওয়া করছে। পিছন দিক দিয়ে তাকিয়ে দেখছেন কেউ নেই। ঠিক আছে, রাত্রিবেলা খোলা বাড়ি, টালির বাড়ি থেকে বাইরে বেরিয়ে হয়তো মানে ইয়ে করতে উঠেছেন, প্রস্তাব করতে উঠেছেন। তখন পাশের গাছ থেকে কেউ বলছে, এই আমাকে যেখান থেকে এনেছিলি সেখানে রেখে আয়, আমাকে যেখান থেকে এনেছিলি সেখানে রেখে আয়। ঠিক এইরকম এরকম অদ্ভুত অদ্ভুত ব্যাপার চলতে লাগলো। এই 3 পক্ষকাল ধরে উনি এই অসহনীয় যন্ত্রণা ভোগ করেছেন। এবং 3 পক্ষকাল শেষ হয়ে যাওয়ার পরে ওনার বাড়িতে যখন এইগুলো হচ্ছিল, তখন ওই তান্ত্রিক এনে সেই হোম যজ্ঞ করে সেই পুজো দেওয়া হয়। এবং ওই তান্ত্রিক সবার হাতে তাবিজ বেঁধে দিয়ে গেছিলেন। কিন্তু এর পরেও শৈলেনবাবুর একটা খুব খারাপ জ্বর হয়, যেটাকে আমরা কালা জ্বর বলি, এবং এতে প্রাণহানিরও ভয় থাকে। দীর্ঘদিন ধরে চলে এই কালা জ্বর। তো কালা জ্বরে উনি আক্রান্ত হন এবং বেশ ভুগিয়েছিল। আর তখনকার দিনে তো দেখুন মেডিকেল সায়েন্স তো এতটা ইমপ্রুভ করেনি। তো যাই হোক, বড় ডাক্তারকে দেখিয়েছিল পয়সা কড়ি খরচা করে, কিন্তু ওনার একটা চোখের ডিফেক্ট এসে গেছিল। একটা চোখে ওনার ডিফেক্ট এসে গেছিল, যে ডাক্তার বলেছিল যে এই জ্বর হয়, কিন্তু এতে চোখ ডিফেক্ট হওয়ার কিন্তু কথা নয়, কিন্তু ওনার চোখটা ডিফেক্ট হয়ে গেছিল। ঠিক আছে, উনি এখনো আছেন এবং এখনো অসম সাহসী এবং দিব্যি
প্রত্যেকেই ঘটনাটা উনি শুনিয়েছেন যে এই ব্যাপার। তাহলে চিন্তা করুন, আমরা শরৎচন্দ্রের লালু পড়েছি, তা এইরকম বাংলার ঘরে ঘরে যে কত লালু আছে তার ঘটনা কিন্তু আমরা জানি না। যখন আমার কাছে ঘটনাগুলো আসে তখন আমি আপনাদের সামনে সেগুলো উপস্থাপনা করি এবং শোনাই যে দেখুন, বাংলার ঘরে ঘরে এইরকম হাজার হাজার লালু আছে যাদের জীবনে এরকম এরকম তারা অসম সাহসী এবং তাদের জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটে গেছে এবং তখন আমরা এগুলো জানতে পারি। আমি প্রথমেই বলি যে এই ঘটনাগুলো কিন্তু আপনাদের মধ্যে থেকেই উঠে আসে এবং তখন কিন্তু আমিও যেমন জানতে পারি আপনারাও জানতে পারেন। সুতরাং শরৎচন্দ্রের লালু ভুলে যান, আপনি দেখুন যে এরকম কত লালু আছে ঘরে, আরও কত ঘটনা হয়তো আমার কাছে হয়তো এরকম আসবে। তো আমি ঘটনাটা আপনাদের জানালাম, আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এক দাদা ভাই লিখেছিলেন আগের যে ঘটনাটা আমি মানে শর্মিষ্ঠা যদি ঘটনাটা বলেছিলাম যে সেই ঝিলের জলে নামিয়ে দিয়েছিল, তা উনি লিখেছেন যে শুনতে খুব ভালো লাগলো কিন্তু আষাঢ়ে গল্পের মতো। আমি বললাম দাদা ভাই, আমি প্রথমেই বলে দিই যে সত্য মিথ্যায় ধার দিয়ে আপনি যাবেন না, আপনি এন্টারটেনমেন্টের জন্য শুনুন। এবং আমি ডিসক্লেমার দিয়ে দিই, কারণ ঘটনাস্থলে আমি যাইনি, আমি ছিলাম না, কিন্তু এরকম তো হতেও পারে যে মেয়েটি কোচিংয়ে পড়তে গেছিল, আমার বন্ধু যায়নি, শর্মিষ্ঠা সিস্টার যায়নি, কোনো এক পুরনো বন্ধুকে দেখে যে ওকে বলেছে চল আমার সাথে, চল আমাদের বাড়িতে একটু ঘুরে যাবি, ওই বৃষ্টির রাতে ঘুরতে গিয়ে ও ঝিলের জলে নেমে গেছিল, ও বুঝতে পারেনি, কারুর ডাকে হয়তো ও ওর সম্বিত ফিরে পেয়েছে, হতেই পারে। এরকম অজস্র ঘটনা আছে। সুতরাং সবটা আষাঢ়ে গল্প বা শ্রাবণের গল্প বলে উড়িয়ে দিলে কিন্তু হবে না, সবটাই আষাঢ়ে বা শ্রাবণের গল্প বলে দিলে হবে না। আমি এখানে এমনি এমনি আমি শুনুন, আমি ঘটনা বলার আগে আমি অনেক ক্রস ভেরিফিকেশন করি, অনেক কিছু জানতে চাই, তারপরে আপনাদের সামনে আনি। সেগুলো তো আমি বলি না যে আমি কি জানতে চাই, কি জানেন। এবং আপনারা জানেন না যে যারা এই ঘটনাগুলো আমাকে পাঠান তারা তাদের ফ্যামিলির মানে ইতিবৃত্তান্ত আমাকে অনেকে খুলে বলেন, আমাকে এতটা বিশ্বাস করেন আমার এই মুখটাকে, কিন্তু কখনো আমি সেগুলো কি আমি হাইলাইট করি না। সেটা তিনি একান্তই আমাকে বলেছেন যাতে ঘটনাটা বলতে আমার সুবিধা হয়। অনেক সময় এরকম হয়। তো যাই হোক, চলুন এরপরের ঘটনাটা আরো ইন্টারেস্টিং, শুনুন ঘটনাটা। এই ছেলেটাকে আমি খুব রিলাই করি, মানে খুব মানে বিশ্বাস করি। ছেলেটার সাথে কিন্তু আমার জানাশোনা ফেসবুকে অনেক দিন, এবং আমি এখানে ওর নামটা একটু পাল্টে দেবো, কিন্তু ওর একটা নাম, অরিজিনাল নামটা কিন্তু এখানে ভিডিওর মধ্যে আছে, যেখানে সেই রাজস্থানে গর্ভবতী মহিলা মানে হাসপাতালে ডেলিভারি হতে গিয়ে বাড়িতে প্রেত নিয়ে এসেছিল এবং ওর দাদু ছাড়িয়েছিল, আছে ভিডিওটা এখানে। যাই হোক, এখানে আমি ওর নামটা পাল্টে দিচ্ছি। ধরুন ওর নাম রাজীব, ঠিক আছে। এবার রাজীব হচ্ছে মারোয়াড়ি কমিউনিটির ছেলে, মারোয়াড়ি ফ্যামিলির ছেলে। বুঝতেই পারছেন, ব্যবসায়ী ফ্যামিলি, রয়্যাল ফ্যামিলি। এদের উত্তরপাড়ায় বাড়ি আছে, আমি বলে দিলাম কনফার্ম। দাসনগরে ফ্যাক্টরি আছে, স্ট্যান্ড রোডে অফিস আছে, ছত্তিশগড়ে বাড়ি আছে, ছত্তিশগড়ে, ঝাড়খণ্ডে রাঁচিতে বাড়ি আছে, মানে রয়্যাল ফ্যামিলি। আমি পরিষ্কার বলছি আপনাকে, শুনুন। এবং ছেলেটা কথাবার্তা শুনে আমি অনেকদিন একে আমি চিনি বা ফলো করি। আমার সাথে বলে মানে ফেক বা ফালতু কথা বলার ছেলে এ নয়, যেটা মানে পারফেক্ট কথা সেটাই বলে। ও বলছে যেদিন আমাকে ঘটনাটা পাঠিয়েছে তখন ও কিন্তু ছত্তিশগড়ে রয়েছে, কোনো টেন্ডার জমা দিতে গেছে, ঠিক আছে। এর তো প্রোডাকশন হাউস, মানে কোনো মাল প্রোডাকশন করে, ফ্যাক্টরি আছে, যখন সেই টেন্ডার দিতে গেছে। তা বলছে যে শম্ভু স্যার, আমাকে কখনো এমপি, কখনো ছত্তিশগড়, কখনো ইউপি, কখনো ওড়িশা আমাকে যেতে হয় টেন্ডার জমা দিতে। তো যেতে হয়। তো এইরকমই একটা ঘটনা এই ছত্তিশগড়ের পরে 7 মাস আগে আমার সাথে ঘটেছে। শুধু আমার সাথে না, আমি এবং আর একজন ছিল তার সাথে। তাই এই ঘটনাটা শুনতে গেলে আপনাকে একটু 14 বছর পিছনে যেতে হয়। তা বললাম কীরকম? বলে দেখুন, আজ থেকে 14 বছর আগে আমার বাবা আমার মানে বিয়ের সম্বন্ধ করে, ঠিক আছে। মানে মারোয়াড়ি ঘরে না, একটু অল্প বয়স থাকতে থাকতে বিয়ে দিয়ে সংসারী করে বিজনেসের মধ্যে মানে পুশ করে দেয় যে ভাই এবারে হালটা ধরতে শেখো। তো ব্যাপারটা হচ্ছে শম্ভু স্যার, যে মেয়েটার সঙ্গে সম্বন্ধটা করে সে আমার বাবার বন্ধু, ছত্তিশগড়ে থাকে,
ওদেরও ছত্তিশগড়ে ফ্যাক্টরি আছে, এবং বাবা মার একমাত্র লতি বেটি, মানে একমাত্র কন্যা, আর কেউ নেই। বললো কিন্তু এই মেয়েটাকে আমি 15-16 বছর ধরে আমি চিনি। 14 বছর আগে ইয়ে হয়েছিল, আমি তার আগে থেকে একে চিনি। বলে চিনি কেমন? বলছে যে তখন আমি ওর টেন্ডার জমা করতে গেলে ওই মেয়েটা আসতো টেন্ডার জমা করতে। মানে বাবার ব্যবসাটা এরা ছেলেরা বা মেয়েরা অল্প বয়স থেকে ধরে নেয়। বলে এর সাথে আমি ড্রিঙ্কও করেছি বসে, ঠিক আছে? বলে অন্য কিছু না, জাস্ট একটা বিজনেসম্যান একটা বিজনেসম্যানের সাথে যেরকম ট্রিট করে ব্যাস ওই শম্ভু স্যার। এর মধ্যে কিন্তু কোনো খারাপ জিনিস বা কোনো কিছু নেই। তো ড্রিঙ্কও করেছি, মেয়েটা স্মোকও করে আমি জানি। তো ওই মেয়েটার সঙ্গে সম্বন্ধটা করেছে, তো করাতে, এবং মেয়েটাকে দেখতে দেখতেও যে খারাপ তাও নয়। কিন্তু দেখুন শম্ভু স্যার, একটা কথা বলি, সব কিছুতে না, সব জিনিসে মনে না সায় দেয় না, এটা কিন্তু ঠিক বলেছে। দেখুন আমাদের বাঙালি ঘরে বলুন বা অবাঙালি ঘরেই বলুন, যখন এই কিশোর বা কিশোরী বয়স থেকে যখন এই যৌবনের পথে পাটা রাখে, তখন অনেক ছেলে বা অনেক মেয়ে তারা চিন্তা করে যে আমার বউ এরকম হবে, বা আমি যে বর হবে সে বেশ এইরকম টাইপের লোক হোক, বা তার মুখটুক এইরকম টাইপের হোক, এরকম একটা কল্পনার জগতে বিচরণ করে। আমি ঠিক বললাম কি ভুল বললাম আপনারা বলবেন, যে এরকম একটা কিন্তু তাদের মধ্যে একটা থাকে, হয়, তৈরি হয়। সে বয়সটা আমিও পার করে এসেছি। তো এই জিনিসগুলো হয়। তো বলছে যে পাপা প্রায় কথাবার্তা প্রায় ঠিক করে ফেলেছে, কিন্তু আমি 11th আওয়ারে পাপাকে বলি যে পাপা আমার ঠিক হচ্ছে না, মানে, তা পাপা বলছে কি রে পছন্দ হচ্ছে না? তা আমি বলেছি যে না। কিন্তু শম্ভু স্যার আপনি জানেন যে আমাদের মারোয়াড়ি মানে পরিবারে একটা জিনিস আছে, যে আপনি ওই লভ কেস করে টোরে বাইরে থেকে নিয়ে এসে ঘরে তুলবেন, তাহলে আপনি জানবেন যে আপনি সম্পত্তি থেকে পুরো বেদখল হয়ে গেলেন। তখন ওই পাপা বলুন, বড় পাপা বলুন, মানে জ্যাঠা বলুন, তারা বলবে বাবা তুমি তো লায়ক হয়ে গেছো, নিজেই বিয়ে শাদী করছো, নিজে করছো, বা নিজেরটা নিজে দেখে নাও, এখানে তোমার জায়গা হবে না। ঠিক এইরকম এতটাই কড়া। তো যাই হোক, ওর বাবাকে যখন বলেছে, তো তখন ওর বাবা হয়তো কিছু একটা চিন্তা করেছে, তখন বাবাকে বলেছে যে বাবা আমাদের কমিউনিটির মধ্যেও মানে যেটা আমার পছন্দ হবে আমি ওই রকম দেখে বাবা আমি বিয়ে করতে চাই। তোর বাবা বলছে ঠিক আছে বেশ তাই হবে। তো বলছে যে আমাদের এই ওই রিলেশনের মধ্যেই আমাদের রিলেশনের মধ্যেই ওই রকম একটি মেয়েকে আমার পছন্দ হয়, এবং তার সাথে আমার বিয়ে হয়ে যায়। হুম। তা এখন তো ওর একটা বাচ্চাও আছে রাজীবের। এইবারে বলছে যে ওই মেয়েটারও পরবর্তীকালে বিয়ে হয়ে গেছিল, কিন্তু 7 বছরের মাথায় মেয়েটার ডিভোর্স হয়ে যায়। বুঝতে পেরেছেন? ওই যে মেয়েটা, হ্যাঁ, 7 বছরের মাথায় ডিভোর্স হয়ে যায়। তো এইবারে বলছে যে এই 7 মাস আগে শম্ভু স্যার, আমি এখনো এই হোটেলেই বসে আছি, বসে আপনাকে ঘটনাটা পাঠাচ্ছি। হোটেলে বসেই ঘটনাটা পাঠিয়েছে, তখনও ছত্তিশগড়। তো বলছে যে 7 মাস আগে আমি টেন্ডার জমা দিতে আসি ছত্তিশগড়ে, ঠিক আছে, এবং ওই মেয়েটাও আসে, ওকে আমি দেখতে পাই। তো দেখা হতে জাস্ট এক বিজনেসম্যান আর এক বিজনেসম্যান, ওর বাবার বিজনেসটা ধরে নিয়েছিল, ওর বাবা তখন আসতো না, ওই আসতো। তো তার আগের থেকেও আমি তো চিনতাম, আমি তো বলেছি 15-16 বছর আগের থেকে চিনি, ওকে আমি দেখেছি। তো আমি তখন ওকে বলি যে তুই টেন্ডার জমা করতে এসছিস? তা বলছি যে হ্যাঁ এরকম। তখন জিজ্ঞেস করলাম কোন হোটেলে উঠেছিস? ও বললো যে অমুক হোটেলে উঠেছি। তা ও ড্রাইভার নিয়ে এসেছিল। ওর বাড়ি হচ্ছে রায়পুর, যেখানে টেন্ডার জমা দিতে এসছে ওখান থেকে প্রায় 290 কিলোমিটার দূর আছে ওর বাড়ি। ওই জন্য সাথে ড্রাইভার নিয়ে এসছে, মেয়েটা কিন্তু ফার্স্ট ক্লাস গাড়ি চালায়। আর বললো যে আমার বাড়ি তো ছত্তিশগড়ে আছে, আমার বাড়ি থেকে ওটা 180 কি 90 কিলোমিটার হবে, এবং আমার নতুন এটিগো গাড়ি, আমি কিন্তু মানে নিজে ড্রাইভ করি, খুব বেশি রাস্তা না হলে আমি ড্রাইভার নিই না, ড্রাইভার আমারও আছে, আমি একাই চালিয়ে যাই। তা আমি একাই গেছি। তা ও একটা হোটেল, ডিফারেন্ট হোটেলে উঠেছে, আমি অন্য হোটেলে উঠেছি, আমি শুনলাম কোন হোটেলে উঠেছে। তো আমি তখন ভদ্রতার খাতিরে বলি তাহলে ঠিক আছে একটা কাজ কর, তুই এতে আয়, তুই আজকে আমার হোটেলে আয়, ডিনার করবো একসাথে দুজনে, অনেকদিন বাদে দেখা হলো। তা ও আমাকে বারবার একটা জিনিস বলছে, বলে শম্ভু স্যার একটা জিনিস আপনি জানবেন যে আমাদের মারওয়াড়িদের মধ্যে একটা ইয়ে আছে যে মানে আর অন্য কিছু না, কবে সম্বন্ধ হয়েছিল কবে ভেঙে গেছে ও সমস্ত কোনো ব্যাপার না,
ওর বিয়ে হয়েছিল, ওর ডিভোর্স হয়ে গেছে, তাই নিয়ে আমাদের কোনো সমস্ত ইমোশন নেই। আর ও জানে যে আমি বিয়ে করেছি, আমার বাচ্চা কাচ্চা আছে। শুধু একটা ব্যবসায়ীর সাথে একটা ব্যবসায়ী যেভাবে ডিল করে ঠিক সেই রকম, ততটুকুই সম্পর্ক। যে আমি কেন ভাই খারাপ ব্যবহার করবো? তোকে বলেছিলাম তুই আয় এখানে ইয়ে কর, আমি তোকে বাড়ি আবার না তোর হোটেলে পৌঁছে দেবো। তো ও নাকুর নুকুর করেনি, ও কিন্তু এসছিল 9টা 9:30টার সময় ওর হোটেলে, রাজীবের হোটেল যে হোটেলে আছে ওইখানে। তো এসছে, তাও এবার জানেন ড্রিঙ্কস বাগারা নিয়ে বসেছে, হার্ড ড্রিঙ্কস মানে হুইস্কি হোক যাই হোক, তো নিয়ে বসেছে। এবার ওই খাচ্ছে, খেতে খেতে হুইস্কি খাচ্ছে, কথা হচ্ছে, কথা হতে হতে বলছে যে শম্ভু স্যার ও প্রায় মানে 6 পেগ মতো ইনটক্সিকেটেড করে নি, মানে 6 পেগ হয়ে গেছে মেয়েটা। বলে আমিও এরকম 6 থেকে 7 পেগ আমি খেয়েছি। এবার এর মধ্যে ওই মেয়েটা ওই ইমোশনাল কথাবার্তা বলছে, সেই 14 বছর আগে যে বিয়ের সম্পর্ক বা কিছু একটা এরকম হয়েছিল। তো বলে ও খানিকটা ইমোশন ছিল, আমিও খানিকটা ইমোশন ছিলাম, বাস এই পর্যন্ত, আর কিছু না, বিরাট কিছু না। তো যাই হোক, তো ও ড্রিঙ্ক করতে করতে তো নেশা তো ভালোই হয়ে গেছে ওর, আমারও হয়েছে। তা আমাকে হট করে বলছে, রাজীব तेरा गाड़ी के चाबी देना हमको। तो बोलते যে চাবি, চাবি लेके क्या करेगी तू अभी? তো বলছে যে, বলে তোর যদি তুই ডিনার ফিনার কর, তোকে আমি হোটেলে পৌঁছে দিয়ে আসছি। তা বলছে नहीं नहीं नहीं, थोड़ा चाबी देना तेरा गाड़ी का। तो बोलते যে क्यों, चाबी हम हरगिज नहीं देंगे, तू ऑलरेडी 6 पे तू मार दिया है, अभी चाबी हम नहीं देगा। तो बोलছে যে क्यों, মানে এর সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, চাবি কেন দিবি না? তো বলছে না আমি কেন চাবি দেবো, আমার কি মাথা বিগড়েছে নাকি? তুই 6 পেগ মদ খেয়ে নিয়েছিস, তুই এখন তুই গাড়ির চাবি চাইছিস? বলে না আমি ফ্যাক্টরিতে যাবো। বলে তোর কি মাথা খারাপ নাকি, রাত 11:30 বাজে, ওর ফ্যাক্টরি ওখান থেকে 28 কিলোমিটার দূরে, ঠিক আছে? আর বলছে যে 28 কিলোমিটারটা শম্ভু স্যার আপনি জানেন না, ওই রাস্তা দিয়ে তো আমি যাই। বলে ওই রাস্তাটা একটু পাহাড়ি রাস্তা আছে, উঁচু নিচু, এবং ওখান থেকে যাওয়ার সময় দুদিকে 11 কিলোমিটার পার করবেন, যা জঙ্গল আছে, মানে আপনার কপাল ভালো থাকলে আপনি এলিফ্যান্ট বলুন, প্যান্থার বলুন, বা অন্য বেগারা শিয়াল ফিয়াল বলুন, আপনার চোখে আপনার পড়ে যাবে। যদি কপাল ভালো থাকে আপনি দেখে নিতে পারবেন। আর ওই রাস্তায় প্রচুর মানে ছিনতাই ডাকাতি এগুলো হয়, রবারি এগুলো হয়। তা আমি তো চাবি তো কিছুতেই দেবো না। আর ও সে চাবি নাছোড় বাঁধা চাবি চাইছে। तो बोलते नहीं नहीं नहीं, हम ज्यादा दूर नहीं जाएंगे, तो हम थोड़ा नीचे जाएंगे, स्मोक करके मैं आती हूँ। बोले स्मोक, तो स्मोक कौन सा बड़ी बात है, तू होटल में बैठ के तू सिगरेट पीना, तू स्मोक कर। तो बोलते ना আমি हम खोला जगह में, खुला खुल्लम जगह में हम स्मोक करेगी, हमारा ये जगह होटल में हमारा ठीक नहीं लगता। তো বলছে যে তার জন্য গাড়ি লাগবে নাকি? বলে না না তুই গাড়ির চাবিটা দে না, আমি একটু সামনে যাব, যে ওই গাড়ির মধ্যে খোলা হাওয়াতে আমি একটু স্মোক করে আবার চলে আসবো। তা আমি তো গাড়ির চাবি শম্ভু স্যার কিছুতেই দেবো না। আর ও নানা রকম সেন্টিমেন্ট দিয়ে ওই আমাকে মানে উত্তেজিত করে তুলছে। লাস্টে না শম্ভু স্যার আমি গাড়ির চাবিটা ছুঁড়ে ফেলে দিয়েছি। আমি ले जा गाड़ी लेके तू जहन्नुम में जा, जहन्नुम में जा, हमारा कोई दरकार नहीं है, जा। বলে এটা শম্ভু স্যার আমি যে একটা কত বড় ভুল করলাম, হ্যাঁ আপনি কি বলবেন আমি জানি না, যে ওই অবস্থায় আমি গাড়ির চাবিটা দিয়ে দিলাম। কারণ তখন মানে আমিও অলরেডি 7 পেগ ইনটক্সিকেট করে নিয়েছি, আমার তো মানে অবস্থা খারাপ হয়ে গেছে। গাড়ির চাবিটা দেওয়ার পর আমার হুঁশ ফিরেছে, চাবিটা আমি ওকে দিয়ে দিলাম। তো যাওয়ার সময় খালি বলছি যে শোন আমার কিন্তু জিপিএস করা আছে গাড়িতে, ইনস্টল করা আছে, আমি কিন্তু ঘরে বসে সব দেখতে পাবো যে গাড়ি আমার কোথায় যাচ্ছে। তা ও মেয়েটার কোনো কথা বলেনি, ও গাড়িটা ও চাবি নিয়ে নিচে চলে গেছে। বলে শম্ভু স্যার আমি খানিকক্ষণ বসে থাকলাম, বসে থাকার পরে আমি একটু বাথরুমে গেছি, যে ইউরিন টিউরিন পাস করে আমি চলে এসেছি। এসে টিভিটা চালিয়েছি, এসি চালানো আছে, আমি চুপচাপ বসে আছি। বলে বেশ কয়েক মিনিট বাদে আমি আমার জিপিএসটা অন করেছি মোবাইলে, আমি দেখছি যে আমার গাড়ি 8 কিলোমিটার রান করে গেছে, মানে 8 কিলোমিটার অবধি আমার গাড়ি চলে গেছে। তো এইবার আমি দেখলাম যে এভরিথিং ইজ ফাইন, ঠিক আছে ভাই চলো, হ্যাঁ মানে 8 কিলোমিটার সই সালামত যাচ্ছে, তাহলে আমি বন্ধ করে দিয়েছি জিপিএস, আর খুলিনি। তখন
শম্ভু স্যার 12টা, 12:30 থেকে 12:35 কি 40 হবে, এই টাইমটা আমার পরিষ্কার মনে আছে। ঠিক 1:20 বাদে ওই মেয়েটার একটা ফোন আসে আমার কাছে, 1:20 ফোন করে বলছে, রাজীব তু नीचे आ, हमको ले जा। राजीव तू नीचे में आ, नीचे आके हमको ले जा यहाँ से। তা বলে, আরে हमको ले जा मतलब এই তুই আমার নতুন গাড়ি কি ঠুকে ফুকে দিয়েছিস নাকি কোথাও? তা বলছে, নেই নেই নেই, मैं कोई जगह तेरे गाड़ी ठोकी नहीं। हाँ, यहाँ पुलिस स्कॉट करके हमको, মানে স্কট করে ওকে নিয়ে এসছে। हाँ, लाई है तो मैं अंबिकापुर थाना में हूँ, তু আকে আমাকে লে যা। বলে, শম্ভু স্যার এইবার তো আমার তো পিড়ে চমকে গেছে, সারা পুলিশ ধরে নিয়েছে, তো মহা ঝামেলা হয়ে যাবে এবারে। তো আমি তখন ওকে ফোনে বলছি, আরে हम जाओ तो जाओ, हम तो कैसे जाएगा, हमारे पास तो गाड़ी भी नहीं है, वो तो तू ले गई गाड़ी, हम जाएगा कैसे बता ना। বলে, তুই কিসি সে भी आ जा यहाँ पर, মানে কোনো রকম ভাবে তুই যা হোক একটা কিছু করে তুই এখানে চলে আয়। এবার কি করবো শম্ভু স্যার, আমার তো যে হোটেলে ছিলাম ওর ম্যানেজার আমার বন্ধু ছিল, কারণ ওখানে অনেকে আমাকে চেনে জানে, আমি যাই তাই। তো এই বন্ধুকে বলাতে ও ওর মোটর সাইকেলটা দিল আর সাথে একটা স্টাফকে দিল, বলে স্টাফকে নিয়ে যা সাথে। তো স্টাফকে পিছনে বসিয়ে আমি বললাম, তুমি পিছনে বসো, আমি চালাচ্ছি। চালাতে চালাতে ওই অম্বিকাপুর থানাতে গেছি। থানাতে গিয়ে দেখছি যে পুলিশের ওই স্করপিও যে মোবাইল ভ্যান, ওই নীল লাল আলো এরকম এরকম জ্বলছে, আর পিছনে আমার গাড়িটা দাঁড়ানো এরকম। তো আমি বলছি, তো এবার তো হয়ে গেল, এবার ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস দিয়ে দেবে, যে মদ খেয়ে গাড়ি চালানো কেস, মানে আমার মান ইজ্জত মানে সব গেল। তো শম্ভু স্যার, ছত্তিশগড় পুলিশ খুব ভালো ছিল। ওরা, আমি গেছি, আমাকে বলছে যে এ ম্যাডাম কোন হ্যাঁ। তা আমি বলছি যে মেরা दोस्त है, हाँ, ये भी बिजनेस करती है, ওই টেন্ডার जमाने में। बोले, ये आप इसको होटल में ले जाइए, ये किसी चीज से डर रही है, মানে ইতনা ডর লাগা है ঢসক গই है, মানে বলছে যে এত কোনো কিছু দেখে ভয় পেয়েছে, আপনি একে হোটেলে নিয়ে যান। ঠিক আছে, আমরা একে তাড়া করেছিলাম, চেস করেছিলাম, এর ফ্যাক্টরি পর্যন্ত চেস করে একে ধরেছি, কিন্তু এ রাস্তায় আমাকে বলেছে এমন কিছু এ দেখেছে যে কিন্তু প্রচন্ড ভয়ে আছে। বলছে আমার মানে গায়ের থেকে না ঘাম ছেড়ে দিল একদম, শরীর হালকা হয়ে গেল। আমি তো মানে ভেবেছিলাম কেস খামারি দেবে, আমি তো মানে থ্যাংক ইউ স্যার, বহুত ধন্যবাদ এইসব জানিয়ে ফানিয়ে। আমি ছেলেটাকে বললাম যে যে মোটর বাইকে এসছি, বলছি তুই গাড়িটা নিয়ে তুই হোটেলে চলে যা ভাই, আর আমি পিছন পিছন গাড়ি নিয়ে যাচ্ছি। তো আমি ওকে গাড়ির দরজাটা খুলে ড্রাইভার সিট থেকে বললাম, এই সরে বস ওদিকে। বলছে, তখন ওর পর আমার বহুত মাথা গরম হয়ে গেছে, সরে বস ওদিকে। তো ও বাঁ দিকে সরে বসেছে, আমি ড্রাইভার সিটে বসে গাড়ি স্টার্ট করে গাড়ি চালাচ্ছি। চালাতে 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 বলছি, তুই আমার মান ইজ্জত কিচ্ছু রাখলি না, মানে আমার মান ইজ্জত সব ইয়েতে মানে মিটিয়ে দিলি। তোকে ডেকেছি আমি ডিনার করতে, তোকে ওই অবস্থা আমার তোর হোটেলে পৌঁছে দেওয়া উচিত ছিল। তুই জবরদস্তি আমার থেকে গাড়ি নিলি, সেই থানায় আমাকে আনালি। হ্যাঁ, মানে আমার এখানে অনেকে আমাকে চেনে, আমার মান ইজ্জত ডুবালি। বলছে, আমার প্রচণ্ড রাগ হয়েছে। আমি যে চল তোকে আমি তোর হোটেলে ছেড়ে দিয়ে আসছি ভাই, আমাকে তুই মাফ করতো। তো তখন ওই মেয়েটা ওই রাজীবের হাত পায়ে ধরছে, রাজীব এসব মত কর, মুझे अकेला मत छोड़, हाँ तेरा होटल में ले चल, हमको हमको अकेला मत छोड़। তো রাজীব তখন চিন্তা করছে যে পুলিশ অফিসারটা তো বলেছিল যে কিসি সে ডর রহি হ্যাঁ। তাহলে কি হলো? এবার শম্ভু স্যার আপনি একটা দেখুন, আমি একটা হোটেলে উঠেছি, আমি এখানে তো বউ আনিনি, আমার বউ বাচ্চা তো বাড়িতে রয়েছে। এবারে আমি সেখানে একটা তো তো আমার বিয়ে করা বউ না, আমি একটা মেয়েকে নিয়ে কিভাবে আমি ওই হোটেলে আমি থাকবো? আর এই যেতে চাচ্ছে না, বলছে কোনো ব্যাপারে ভয় পেয়েছে। বলছে যে একা যাবে না, হোটেলে থাকতে পারবে না। তো আমি নিয়ে আসলাম। শম্ভু স্যার কোনো অসুবিধা হয়নি, কেন হোটেলের ম্যানেজার আমার বন্ধু ছিল, জানাশুনো ছিল বলে এই ঘটনা সেই হোটেলের স্টাফ আর আমি ছাড়া কেউ জানে না, জানেন তো, এই আপনাকে জানাচ্ছি আমি। তো বলছে, ওই জন্য নামটা আমি নিইনি, অরিজিনাল নাম। তো বলছে যে ঘরে তো ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম চোখে মুখে জল দে বাথরুমে গিয়ে। তো বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিল। তো জল দিয়ে
বলছে ওকে ঘরে ধরে এনে বসালাম, আমি বললাম বস, এসিটা ফুল করে দিয়েছি, দিয়ে আমি বললাম কা হুয়া বাতা তো, क्या हुआ तू क्या देगा किसी से तू डर रही है। তো বলছে যে আমি তোর গাড়িটা নিয়ে আমি সোজা ফ্যাক্টরির দিকে যাচ্ছিলাম, 11 কিলোমিটার যখন আমি গেছি তখন একটা বেন্ট আছে এইরকম, হ্যাঁ, দুদিকটা জঙ্গল, ঠিক বাঁ দিকে লেফট সাইডে একটা গাছের সাথে একটা গাড়ি ধাক্কা, মানে বোধহয় মেরে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার সেই গাড়িটার কাজ টাজ কিছু নেই, হ্যাঁ, মানে পিছনটা পুরো ফাঁকা, পুরো আগুন লেগে মানে পুরো ওটা কালারটা পুরো অ্যাশ হয়ে গেছে। বলে ওই তেরছাভাবে আমার হেডলাইটটা ওই গাড়িটার পরে পড়েছে, আমি দেখছি যে আমার গাড়ির লাইটটা ওর পরে পড়ে ফিক্স হয়ে আছে, মানে আর পার নেই ওরা। মানে আপনাদের বোঝাতে পারলাম কি হচ্ছে জিনিসটা? যারা শুনছেন তারা বলবেন আমাকে, আমি না হলে বুঝিয়ে দেবো আপনাকে পরে, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। মানে রাস্তাটা একটু তো এরকম এরকম কাট থাকে, তো দেখবেন হেডলাইটটা অনেক সময় না, এই রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, রাস্তাটা এইরকম কাট, ওইখানে আপনার হেডলাইটটা কিন্তু ওইরকম পড়তে পড়তে যাবে। ওর ওই যে হেডলাইটটা ওটা পড়েছে, ও লাইটটা পিছনে, গাড়িটার কোনো কাজ ফাজ কিচ্ছু নেই, সামনের কাজ পিছনের কাজ কিচ্ছু নেই, সব পুড়ে পুড়ে গেছে, ফাঁকা, কিন্তু ও বলছে লাইটটার মধ্যে দিকে যাচ্ছে না, পাস হচ্ছে না, ওখানে ফিক্সড হয়ে গেছে লাইট। ও ভয় পেয়ে গাড়িটা চালাতে গেল, ও দেখছে গাড়ি চালাতে চালাতে ওই গাড়ির ভিতরে কেউ বসে আছে, মানে এরকম নিচু হয়ে কেউ বসা। ও প্রথমে ভেবেছে যে আশেপাশে তো জঙ্গল, জন্তু জানোয়ার আছে, তো সেইটা, কিন্তু ভালো করে লক্ষ্য করেছে না, ওটা কোনো জন্তু জানোয়ার না, কোনো ইনসান বসে আছে, মানে কোনো মানুষ। ওটা দেখেছে, ও প্রচণ্ড ভয় পায় এবং গাড়ি ভাগাতে থাকে ওর ফ্যাক্টরির দিকে আরো জোরে। এবার ওখানে এই পুলিশের মোবাইল ভ্যান ফ্যান থাকে, বুঝতে পারছেন, এই পুলিশের মোবাইল ভ্যান একে চেস করেছে, ধাওয়া দিয়েছে, আর একে যত ধাওয়া দিয়েছে তত জোরে যা গাড়ি ভাগাচ্ছে। এবার এই ফ্যাক্টরি গেট পর্যন্ত গেছে ধাওয়া করে, ওইখানে যে দেখেছে যে ফ্যাক্টরির গেট বন্ধ, কারণ অত রাত্রে ফ্যাক্টরি তো খোলা থাকে না, ওদেরই ফ্যাক্টরি। এবার ওখানে যে পুলিশ ওকে চেস করেছে, বলে আপনি ইतना तेज क्यों भाग रही थी आप, आपको खड़ा होने बोला सुनाई नहीं। তখন ও ওই পুলিশকে বলে যে আমি এরকম কিছু দেখেছি রাস্তায়, যেটা দেখে আমার খুব ভয় হয়েছে, ওই জন্য এটা আমাদেরই ফ্যাক্টরি, আমি ওই জন্য জোরে গাড়ি চালিয়ে এরকম আসছি। তখন বলে কি দেখেছেন আপনি, মানে হিন্দিতে কথোপকথন হচ্ছে, তখন বলছে যে 11 কিলোমিটার দূরে ওই যে যেখানে, বলে হ্যাঁ ও তো একটা গাড়ি ওখানে রাস্তা থেকে ছিটকে ওই গাছে মেরে আগুন জ্বলে গেছিল, এবং গাড়িটা ছিল মারুতি সুইফট গাড়ি, 3জন প্যাসেঞ্জার ছিল, 2জন মহিলা ছিল এবং এক ড্রাইভার ছিল, 3জনই পুড়ে মরে গেছে। পুলিশ বলছে যে 3জনই পুড়ে মরে গেছে, তো কি হয়েছে ওখানে? বলে ওই গাড়িটা পড়েছিল, তো আমি যখন হেডলাইটটা আমার পড়েছে, আমি যখন আসছি, तब हम देख रही हैं कि हमारा वो जो हेडलाइट वो गाड़ी से आर पार नहीं हो पा रहा है, মানে আর পার হচ্ছে না, মানে যাচ্ছে না হেডলাইটটা, ওর ভিতর থেকে পাস করছে না, মানে ওইখানে স্পট পড়ে আছে। हाँ, तई देख के हम डर गए, किसी इंसान को हम बैठते हुए देखा वहाँ। তখন পুলিশ কিছু একটা মানে বুঝতে পেরেছে যে কোনো ব্যাপারে ভয় পেয়েছে, তখন বলছে যে ঠিক আছে काम कीजिए, हम आगे आगे हम जा रहे हैं, आप पीछे हमारा आइए, कभी आगे मत जाइएगा, आप गाड़ी लेके हमारा पीछे फॉलो करिए, ठीक है, हम छोड़ देते हैं चलिए। এইবারে ও আবার গাড়ি চালিয়ে চালিয়ে ওইরকম ভাবে আসছে, সবটাই কিন্তু রাজীবকে বলছে, বলে পুলিশের গাড়ি আগে, আমি পিছনে পিছনে যাচ্ছি। ওখানে টু অ্যান্ড ফ্রো মানে, মানে মোবাইল ইয়ে হয়, মানে প্রচুর চুরি ছিনতাই হয়, মানে একটা স্করপিও গাড়ি ছিল, 6জন পুলিশ ছিল ওটাতে। বলছে যে আপনি জানেন না যে এখান থেকে আরো 10 কিলোমিটার দূরে আমার একটা গাড়ি আছে, আমি আবার সেখানে চলে যাবো, তো ও আবার এখানে আসবে পেট্রোলিং এ, আমরা এইভাবেই রাস্তাটাকে পাহারা দিই। তো বলছে আপনি আমার পিছন পিছন আসুন। তো পিছন পিছন যাচ্ছি, তো যেতে 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 আবার যখন ওই ইয়েটা এসছে, ওই যে গাড়িটা যেটা যেখানে অ্যাক্সিডেন্ট করে জ্বলে গেছিল গাড়িটা, জ্বলা গাড়িটা, ওইখান থেকে যখন যাচ্ছি, বলে আমি না কৌতূহলবশত রাজীবকে বলছি, আমি পিছন ঘুরে তাকিয়ে দেখছি যে যে গাছটায় গিয়ে, বড় মোটা গাছটায় গিয়ে গাড়িটা মানে অ্যাক্সিডেন্ট করেছে, ওইখানে আমি দেখছি রাইট এলবো, মানে রাইট এলবো ডান হাত, ডান হাতের এই এলবোটা কনুইটা দিয়ে ভর করে কেউ একজন দাঁড়িয়ে আছে কালো মতো, এবং সে ইনসান দাঁড়িয়ে থাকতে দেখেছি। বলে ওইটা দেখে আমি আরো ভয় পেয়ে যাই, এবার আমি পুলিশের গাড়িকে ওভারটেক করে ফেলি, মানে এত ভয় পেয়ে গেছে, ও পুলিশের গাড়িকে ওভারটেক করে নিয়েছে, বুঝলেন না? এবার পুলিশ বলছে কি বদতামিজ, মানে মহিলা রে ভাই, একে আমি পিছন পিছন আসতে বললাম, এই আমার গাড়িকে ওভারটেক করে চলে গেছে।
তো ফির বাদ মানে পুলিশ আবার ওকে মানে তো থানার সামনে গিয়ে থেমে বলে আমি থানার সামনে এসে থেমে গেছি। এবার পুলিশ নেমে জিজ্ঞাসা করছে যে তুমি আমাকে এরকম আপনি আমাকে গাড়ি আর পার করে দিলেন কেন আপনি? আপনাকে বললাম না পিছনে আসতে? ता बोलছে যে हमें फिर देखा है वही जगह। बोले क्या देखा? बोले कि इंसान को खड़ा होते हुए देखा, ये राइट एल्बो ऐसा करके देखे वो पेड़ के नीचे खड़ा है कोई इंसान। আর ওই সময় বললো আমি তোকে ফোন করেছি ওখান থেকে যে রাজীব কোনো উপায় তুই আমাকে এখান থেকে নিয়ে যা। এবং রাজীব লক্ষ্য করছিল যে যখন রাজীব ওকে নিয়ে গাড়িতে আসছে তখন ও হাঁটু দুটোকে না এইরকম করে এক জড়ো করে আর হাঁটুর মধ্যে দুটো হাত এরকম করে গুজে দিয়ে সি ওয়াজ শিভরিং মানে কাঁপছিল। তো তখন রাজীব ভাবছে যে ও কাঁপছে কেন এই গরমের মধ্যে। হ্যাঁ, তখন রাজীবেরও সন্দেহ হতে রাজীব হোটেলে নিয়ে যায় এবং পরে রাজীব এই ঘটনাটার মুখ থেকে শোনে। তখন বলছে ঠিক আছে বুঝতে পেরেছি, তুই করিস না, তুই একটা কাজ কর। তখন রাজীব বলছে যে শম্ভু স্যার আমার তো আর তো কোনো আইডিয়া নেই আমি কি করব। তখন আমি চিন্তা করলাম যে ওর তো রাত্রে ঘুমোতে পারবে না, আমারও তো ঘুমের 12টা বাজলো, তো একটা কাজ করি। আমি বললাম তুই একটা কাজ কর, তুই 1-2 পেগ ড্রিঙ্ক আরও করলে তোর মানে আমি জানলাম যে নেশায় ঘুম এসে যাবে। তা ও ড্রিঙ্ক করতে চাইলো না, ও বললো না আমি করবো না। আমি তাহলে শো। বললো রাজীব তুই আমাকে এখানে নিচে আমাকে শুতে দে, আমি নিচে শুয়ে যাচ্ছি, তুই উপরে শো। হ্যাঁ, নিচে ওই সোফা কাম বেড মতো আছে, বলছে দাঁড়া। তো বলছে আমি দেখছি ও শুয়ে আছে, ও ঘন ঘন উঠছে, বাথরুমে যাচ্ছে, ইউরিন পাস করছে, ফ্লাশ টানছে, চলে আসছে, মানে ঘুমোতেই পারছে না, আমি বুঝতে পারছি। বলে শেষ পর্যন্ত শম্ভু স্যার কি করলাম জানেন? হ্যাঁ, আমার আর কোনো উপায় ছিল না ছাড়া আমার কোলের পরে ওর মাথাটাকে নিয়েছি। মানে ও ভয় পাচ্ছে, একা থাকতে ভয় পাচ্ছে, আমি পরিষ্কার বুঝতে পেরে গেছি স্যার। আমি খাটের পরে শুয়ে আছি, আমার এই পায়ের পরে ওর মাথাটাকে আমি রেখেছি, আমি নে শো বলে চাদর দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে আমি এইরকম টান হয়ে আমি শুয়ে আছি। আমি তো স্যার ঘুমোতে পারিনি। ও কতক্ষণ ঘুমিয়েছিল আমি জানি না। স্যার সকাল হয়েছে, আমি বললাম তুই মুখ টুক ধো, আমি চা বলে দিচ্ছি। তো ও বলছে রাজীব চা বলিস না, আমি চা খাবো না। আমি কেন? বলছে না আমার মুখ টুক সব তিতো। তা বলছে কাল রাত্রে তুই ড্রিঙ্ক করেছিস ওই জন্য তো তিতো লাগছে। তা বলছে না তাও তুই চা বলিস না। তা বলে ও চা তো খেলো না। বলে এরপরে শম্ভু স্যার দুপুর থেকে ওর ধুম জ্বর, প্রচণ্ড জ্বর। বলে স্যার আমি কি করব? আমি তখন ওই ফার্মাসি থেকে মানে ওই ডোলো মানে কি ছাড়তেও তো আমি পাচ্ছি না। মানে ওর যা অবস্থা, ওকে হোটেল থেকে তুলে যে আমি ওর হোটেলে দিয়ে আসবো সেটাও পাচ্ছি না ড্রাইভারের হাতে। আমি ডোলো 650 মানে প্যারাসিটামল জাতীয় বলো, আর বমি আর গ্যাসের ওই ওষুধ আমি বমি আর গ্যাসের ওষুধটা স্যার আমার মনে নেই, কিন্তু ডোলো 650 কিনেছিলাম এটা আমার মনে আছে। দুটো ট্যাবলেট এনে আমি ওকে খেতে দিলাম, যেটা ফার্মেসি থেকে দিল। বলে আমি বলেছিলাম যে এরকম ফিভার আছে আর একটু ভমিটিং আছে। হুম, যদি গ্যাস ট্যাস হয়ে থাকে বলে এই জ্বরের ওষুধের সাথে গ্যাসের ওষুধটা খাইয়ে দেবেন। তা খাওয়ালাম, কিন্তু স্যার কিচ্ছু হলো না। তো আমি তো মানে মহা বিপদে পড়ে গেছি। তখন আমি ওকে করলাম কি, ওই অম্বিকাপুরে একটা মহামায়া মন্দির আছে। মানে আমি যেটা শুনলাম আর কি যে ওর যা হয়েছে, তখন আমি চিন্তা করলাম ওকে আমি গাড়িতে নিয়ে অম্বিকাপুরে মহামায়া মন্দিরে নিয়ে যাই। তা অম্বিকাপুরে মহামায়া মন্দিরে আমি ওকে নিয়ে গেলাম। নিয়ে যেয়ে ওখানে মহামায়া মানে বলছে আপনাদের যিনি দুর্গা আর কি। তার মানে হ্যাঁ আমি বুঝেছি, বলো। তো নিয়ে গিয়ে সব পণ্ডিতকে আমি বললাম যে পণ্ডিত মশাই এরকম ব্যাপার আছে, এরকম কাল রাতে ভয় পেয়েছে, আপনি একটু ঝেড়ে দিন। তা পণ্ডিত মশাই কি বুঝলো জানি না, আমি সবটুকুই তো বলেছি। তা উনি ঝাড়তে লাগলেন, আমি ওকে বললাম যে তুই বস, পণ্ডিত মশাই যেভাবে ঝাড়া দিচ্ছেন, হ্যাঁ ঝেড়ে দিক তোকে, তো দেখবি ঠিক হবে। তো ঝেড়ে টেড়ে দিলেন, আমি হোটেলে নিয়ে আসলাম। সেই রাতটাও ছিল আমার ওইখানটাতে, কারণ ও তো না ডাকলে ওর ড্রাইভার তো আসবে না। তা পরদিন আমি আর রিস্ক নিইনি শম্ভু স্যার, 2 রাত হয়ে গেছে। হুম, ইন জেনারেল কেস এটা একটা মানে খুব খারাপ জিনিস দেখায় স্যার। হ্যাঁ, যে আমি একটা বিবাহিত ছেলে, একটা অচেনা একটা মানে যতই হোক বিজনেস পারপাস চিনি, হ্যাঁ তার সাথে একটা ঘরে রাত কাটানো, কিন্তু আপনি তো জানেন আমি তো আপনাকে সব খুলে বললাম। হুম, এমন কোনো কিছু হয়নি, মানে মেয়েটা যেরকম এসেছিল সেরকমই গেছে স্যার, এটা আপনি মাথায় রাখবেন। আমি জানি, আমি তোমাকে তো অনেকদিন চিনি ভাই। তো বললো পরের দিন আমি আর রিস্ক নিইনি স্যার। আমি সোজা ওকে ইয়েতে পৌঁছেছি, ওর হোটেলে পৌঁছে ড্রাইভারকে বললাম যে দেখো তোমার ম্যাডামের এরকম জ্বর হয়েছে, এবং সব বললাম যে আমার থেকে গাড়ি নিয়ে এরকম গেছিল, সেখান থেকে এরকম তো ভয় পেয়েছে। হুম, এবং তার প্রচণ্ড জ্বর, তুমি ইমিডিয়েট বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যেয়ে ব্যবস্থা করো। আমি তো বলে আমি
হোটেলে যে স্যার আমার ঘাট থেকে ভূত নেমে গেল, মানে আমি যে দুদিন মানে টেন্ডার জমা দিতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে আপনি চিন্তা করুন। হ্যাঁ, মানে আমি চিন্তা করছি যে কখন আমার এই ঘাট থেকে নামবে। এবার ফেলতেও তো পারছি না একটা মেয়ে, কি করে ফেলবো বলুন? আমি তো একটা তো মানে মানুষ, তো ওইভাবে ফেলা যায় কাউকে? একটা মেয়ে তো ভয় পাচ্ছে। তো যাই হোক, এরপরে স্যার বেশ কয়েক মাস চলে গেছে। আমি বোধহয় 6 মাস বাদে একবার ওর বাবাকে ফোন করেছি, মানে খবর জানতে বা কিরকম বা কিছু ইয়েতে। তা ওর খবরটা আমি নিয়েছিলাম। তো ওর বাবা বলেছে যে আমি রায়পুরে একটা ওঝা আছে, তো আমি সেখানে দেখিয়েছি দিনকুড়ি, তাতে কিছুটা ঠিক আছে। কিন্তু স্যার লাস্ট আপডেট হচ্ছে 7 মাস বাদে মেয়েটা আমাকে ফোন করে যে রাজীব, আমার কি অবস্থা হয়েছিল তুই অবাক হয়ে যাবি। আমি বাড়িতে কাউকে চিনতে পারতাম না, বাড়িতে কাউকে আমি চিনতে পারতাম না। আমি ইউরিন করবো মানে পেশাব করবো, আমি মানে বিছানায় হয়ে যাক তাও ভালো, বাথরুমে যেতে ভয় পেতাম, আমি বাথরুমে যেতে পারতাম না, আমি ঘুমাতে পারতাম না, আমি খেতে পারতাম না। বাবা এখানে রাঁচিতে এক নাম করা ইয়ে আছে, ওঝা আছে, তার কাছে নিয়ে গেছিল, সে 20 দিন টাইম নিয়েছিল, কিন্তু কিচ্ছু হয়নি। পরে বাবা আমাকে নিয়ে যায় মেহেন্দি বালাজি মন্দিরে, মানে রাজস্থানে, যেখানে নাকি মানে প্রেত নিষ্কাশন কেন্দ্র, ওটা বলতে পারেন একরকম। সেই সত্যজিতের বইয়ের মতো মস্তিষ্ক প্রেক্ষালন যন্ত্র, ওটা হচ্ছে মানে প্রেত নিষ্কাশন মন্দির বলতে পারেন। তো মেহেন্দি বালাজি ওইখানে নিয়ে গেছে। ওইখানে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে যখন আমাকে ঝেড়ে টেড়ে দিয়েছে, আমি তারপর থেকে আমি সুস্থ হয়ে গেছি, এখন আমি ঠিক আছি। তাই তোকে ফোন করলাম। বলে আমি তো তোর বাবার কাছে খবর নিয়েছিলাম, কি অবস্থার মধ্যে পড়েছিলি, বলে যে কি বিভীষিকা গেছে রাজীব, তুই চিন্তা করতে পারবি না। এখন আমি একদম ঠিক আছি। তবে ওই মেয়েটা একটা কথা বলেছে রাজীবকে। রাজীব যেটা আমাকে নোটিশ করেছে, যে আপনি যখন এই ঘটনাটা বলবেন তখন সারা দর্শক যারা আছে তাদের একটু আপনি জানাবেন যে ওই মেহেদি বালাজি মন্দিরে কেউ যদি এই ভূত প্রেত বা কিছু ছাড়াতে যায়, বা কোনো কারণে এমনিও যদি যায়, তাহলে ওই মন্দিরের যে প্রসাদ যদি দেয়, প্রসাদ কিন্তু কখনো বাইরে আনবেন না বা বাড়িতে নিয়ে আসবেন না। তাহলে আপনার সাথে কিন্তু অন্য কিছু চলে আসবে। ওই মন্দিরে দাঁড়িয়ে প্রসাদ খেয়ে হাত ফাত ধুয়ে ফেলতে হবে। ওখান থেকে একটা সুতো আপনি আনতে পারবেন না, আপনার সাথে কিন্তু বাড়িতে অন্য কিছু বয়ে নিয়ে চলে যাবেন। এবং কোনো কাজে বা দর্শনে আপনি যে কোনো কারণেই যান, আপনার সাথে হয়তো 3-4 জন রয়েছে ফ্যামিলিয়ার লোক, আপনি কখনো এরকম বলবেন না, এই চলো 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 চলো, আয় আয় আয়, চল চল চল, গাড়িতে উঠতে হবে চল, এইরকম কখনো ডাকবেন না। তাহলে কিন্তু আপনার সাথে কোনো প্রেত চলে যেতে পারে আপনার বাড়ি পর্যন্ত। সুতরাং এই ভুলগুলো বলে, এটা আপনি দর্শকদেরও বলে দেবেন, এইরকম নিয়ম আছে এই মন্দিরে। কখনো বলবেন না আয় চল, চল এবার বেরোই, দেরি হয়ে গেছে, চল চল আয় আয়, ঠিক এরকম করে ডাকা যাবে না। আমরা যেমন কোনো একটা জায়গায় মন্দিরে যাই, ঘুরতে যাই, আমরা বলি না, এই চল এবারে বেরো, হয়ে গেছে বাবা, আর নমস্কার করিস না, চল। ঠিক এইরকম ডাকা যায় না, ঠিক আছে? তো যাই হোক, মেয়েটা সুস্থ হয়ে গেছে। এবং এটা রাজীব আমাকে বলেছে যে এটা মানে সত্যিও আমার কাছে খুব ভালো একটা, দেখুন, একটা 38 বছরের মেয়ে, আমার মেয়ের বয়সী হয়ে গেল 33 বছর। তাহলে সেও তো মানে আমারই তো সেই বড় মেয়ে থাকলে তার বয়সী হয়ে যেত। তো তাহলে স্বাভাবিক একটা মেয়ের জন্য তো নিশ্চয়ই খারাপ লাগে। যে একটা মেয়ে 38 বছরের মেয়ে, সে মানে বাথরুম যেতে পারছে না, সে বিছানায় পেচ্ছাব করে দেওয়ার মতো অবস্থা। তার মানে কি ভয়ঙ্কর জিনিস সে রাস্তায় দেখেছিল। মানে ওই জিনিসটা তাকে অ্যাটাক করে গেছিল। বলে, তো রাজীব আমাকে বলেছে এই ঘটনার পরে আমি 2 দিন বাদে এই রাস্তা দিয়ে গেছি শম্ভু স্যার। তো গাড়িটা ছিল না, গাড়িটাকে টোচেন করে বোধহয় অন্য জায়গায় সরিয়ে দিয়েছিল। আমি গাড়িটা দেখতে পাইনি, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। ওটা মারুতি সুইফট কার ছিল, মারোয়াড়ি ফ্যামিলি ছিল, 2 জন মহিলা ছিল, ড্রাইভার ছিল। গাড়িটা ছিটকে ওইখানে কি করে যে গেল, যে ধাক্কা মেরে পুরো আগুন জ্বলে গেছিল, আর পুরো 3টে বডি পুড়ে গেছিল। বডিগুলোকে পরে বার করে নিয়ে যায়, আর গাড়িটা ওইখানে ওই অবস্থায় পড়েছিল। এবং ওখান থেকে গাড়ি চালাতে গিয়ে রাত্রিরে মেয়েটাকে ধরে। তো ঠিক আছে, ঘটনা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন, মানে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি তো আপনাদের প্রথমেই বলি যে এগুলোর দ্বারা কখনো প্রভাবিত হবেন না বা ইয়ে হবেন না। মানুষ তার জীবনের ঘটনা আমাকে খুলে বলে, আমি আপনাদের সেগুলো আমি খুলে বলি। হুম? কারণ দেখুন, এটা কোনো সমালোচনা বা করবার জায়গা নয়। এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। এটা
কারোর সাংসারিক ব্যাপার, কে কার সাথে পালিয়ে গেল হয়ে গেল, আমি এসব নিয়ে কোনো সেই ধরনের ব্লগ বা চ্যানেল এটা নয়। এটা সম্পূর্ণ নিখাদ একটা এন্টারটেনমেন্ট চ্যানেল। এখানে মানুষের জীবনের ঘটনা বলা হয় এবং আমি সেইভাবেই বলি। আপনারাও আপনাদের জীবনের এইরকম ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠাবার ঠিকানা হলো যে, যেখানে আমার চ্যানেলে যাবেন লেখা আছে মা, দাদু, ঠাকুমা সব অতীত, ঠিক ওই জায়গাটা আঙুল দিয়ে একটু প্রেস করুন, দেখুন না ডেসক্রিপশন বক্সটা চলে আসবে আপনার সামনে। ওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে এসে হাই লিখবেন, আমি দেখে নেব। অনেকেই পাঠিয়েছেন যারা ঘটনা এর আগে, আমি নিশ্চয়ই তাদের ঘটনা সব এক এক করে বলবো, আমাকে এক এক করে বলতে দিন। আজকে যেমন আমি এইটা আপলোড দেওয়ার পরে ঘটনাটা আমি কিন্তু ওদের মানে মেসেজ করে জানিয়ে দেবো যে ঘটনাটা শুনে নিও, আমি বলে দিয়েছি। তো এরপরে যারা ঘটনা পাঠিয়েছেন এক এক করে আসবো। অনেকে হয়তো ভাববেন যে আমি বেশ কিছুদিন হলো পাঠিয়ে দিয়েছি, কিন্তু একবারে তো বলা তো সম্ভব না। আমি সিলেক্ট করে নিই আগে যে কাজ কোনটা কোনটা বলবো, ঠিক আছে, যেটার সাথে যেটা খাপ খায়। তো সেইভাবেই আমি আসবো। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন। আর অশরীরী চ্যানেলটা যাদের ভালো লাগে তারা তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, যাদের ভালো না লাগে হয়তো তারাও একটু সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা কখনো হয়তো এমন গল্প এসে যাবে যেটা আপনার খুব ভালো লেগে যাবে। কারণ আমিও জানি না যে আমার কাছে আগামী দিন কি ঘটনা আসতে চলেছে বা কি ঘটনা আসবে। তো আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক নমস্কার।